আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমার নাম রিপন। আমি ঢাকা জেলার ধামরায় বসবাস করি এবং আমি একটি হাসপাতালে ল্যাবরেটরিতে কর্মরত অবস্থায় আছি। আর কথা লম্বা করব না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে স্কুল জীবনে। আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখন থেকে আমার সাথে এই ঘটনাটি পুরোপুরি ঘটতে শুরু করে। আর যখন দশম শ্রেণীতে পড়ি তখন আমার পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছিল। আজ যদি তারা না থাকতো তাহলে মনে হয় আমি আর থাকতাম না। আমি যখন স্কুলে যেতাম তখন আমার অনেক বুকে ব্যথা হতো। মনে হতো কেউ আমার বুকের উপর বিশাল ওজনের পাথর দিয়ে রেখেছে। ঘটনা এক, আমি যখন স্কুল থেকে বাড়ি বা স্কুলের সীমানার বাইরে আসতাম তখন আর ব্যথা হতো না, কিন্তু রাত হলে আমার শরীর আর আমার আওয়াতে থাকতো না। মনে হতো কেউ আমার শরীর ধরে রেখেছে। কিন্তু আমি যখন আমার নানু বাসায় যেতাম তখন আমার শরীরে আর কোনো ব্যথা বা রাতে কোনো রকম লাগতো না। আগেই বলে রাখি, আমার নানুর সাথে জিন থাকতো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার নানু যখন প্রথম বাচ্চা হয় সে কোনো সাধারণ বাচ্চা ছিল না। তার কপালে চাঁদের মতো, মানে চাঁদ মাসের শেষের দিকে বা মাসের প্রথম দিকে যে চাঁদ দেখতে পাই সে চাঁদের মতো চিহ্ন ছিল তার কপালে। আমার নানুর মুখে শুনেছি সে দেখতে নাকি অনেক সুন্দর ছিল। আফসোস, সে 13 দিনের বেশি বাঁচেনি। সে যখন গর্ভে ছিল তার সাথে তখনই অনেক জিন আসে, আর তার সাথে যে এতগুলো জিন আসে সে বাড়ির পাশে থাকা এক অসাধু কবিরাজ তা জেনে যায়। আমি আগেই বলে দেই এই জিনগুলো কিভাবে এলো। আপনারা হয়তো বা জানেন যে একটি মানুষের সঙ্গে বা ভিতরে কয়েক বছর জিন থাকলে তার রক্তের সাথে মিশে যায়। ঠিক এমনটাই হয়েছে। আমার নানুর বাবা ছিলেন একজন বড় কবিরাজ। সে জিনের সাহায্যে অনেক কুফরি বান কাটত। জিনের বাচ্চার সাথে ছিল তার অনেক ভালো বন্ধুত্ব। কিন্তু এগুলো সহ্য করা না পারার মতো অনেক মানুষ আছে, ঠিক তেমনি ভাবে তার পিছনে পড়ে যায়। তার ক্ষতি করার জন্য তারা তার পিছনে শয়তানের সাহায্য নেয়, অনেক কুফরি করে, তারা যুদ্ধও করে। যুদ্ধের সময় তারা সেই জিন বাচ্চার ছেলেকে লুকিয়ে ধরে নিয়ে আসে। সেই বাচ্চার ছেলে ছাড়া পেয়ে পালিয়ে আমার নানুর বাড়ি এসে আমার নানুর শরীরের ভিতরে লুকায়। তখন ওই খারাপ কবিরাজ তাকে নানুর পেটে বন্দি করে রাখে। তখন আর কি আমার নানু তা কিছুই জানতে পারে না। তার বিয়ে হয়, যখন তার গর্ভে সন্তান আসে সেই জিনের বাচ্চা আল্লাহর রহমতে সেই বাচ্চার রক্তে মিশে জন্ম নেয়। কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার আগে আমার নানু বুঝতে পারে সে বেশি দিন বাঁচবে না। কারণ বলি, ওই কবিরাজ বুঝতে পারে যে ওই জিনের বাচ্চার ছেলে বাহিরে আসবে। তখন থেকে সে বাড়িতে হানা দেয়। যখন বাচ্চা গর্ভে তখন বাচ্চা জানতে পারে তার সন্তান বেঁচে আছে। তার সন্তানকে পাহারা দেওয়ার জন্য একদল জিনকে আমার নানু সাথে থাকতে বলে। আপনারা হয়তো বলছেন এই ঘটনার সাথে আমার সম্পর্ক কি। বলছি, আগে ঘটনাটা পুরোপুরি শুনেন। তারপর তারা থাকে, কিন্তু কবিরাজ তো বসে নেই, সে সব রকম চেষ্টা করে যাচ্ছে তার কাজ হাসিল করার জন্য। এবার বলি সে কিভাবে জানলো সে কিভাবে মারা যাবে। আমার নানুর স্বামী হলো একজন জেলে। তারা রাতে মাছ ধরতে যেত। ঠিক তেমনি হলো, তারা একদিন রাতে মাছ ধরতে যায় নানুকে একা বাড়িতে রেখে। সেদিন রাতে নানু মিষ্টি আলু পোড়া দেয়। নানুর স্বামী মানে আমার নানা মাছ ধরে এসে খাবে, কিন্তু সেদিন প্রায় 2 ঘন্টা ধরে আলু পোড়া দিচ্ছে কিন্তু আলু পুড়ছে না। পরে আমার নানু রাগ করে চুলার ভেতরে আলু রেখে ঘুমাতে যায়। সে যখন শুয়ে পড়ে তার কিছুক্ষণ পরে সে শুনতে পায় একটি গম্ভীর কণ্ঠে, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? তখন আমার নানু ভয়ে ভয়ে বলে, তুমি কি চাও আমার কাছে? তখন আবার গম্ভীর কণ্ঠে বলে, কেন, তোর পেটের বাচ্চা? তখন আমার নানু ভয়ে চাদরের নিচে লুকিয়ে পড়ে। তারপর আর কোনো কথা শুনে না। তার কিছুক্ষণ পর নানা আসে। নানাকে নানু সব খুলে বলে। তখনই কে যেন বাহির থেকে একটি বিশাল বড় পাথর ছুঁড়ে মারে। তারপর আর কিছু হয়নি। আমার মামা যখন জন্ম নেয় তারপর 13 দিন পর মারা যায়। তার 1 মাস পর আবার সেই জিনগুলো আসে। তারপর কি হয় আর কিছু নানু বলেনি, শুনতে চাইলেও বলেনি। তারপর আমি দেখি প্রতি বৃহস্পতিবার নানু জিনগুলোকে আনন্দের সাথে খাওয়াচ্ছে। জিন তাকে কি বলে আমি কিছু জানতাম না। ঘটনা 2, উপরে বলে এসেছি আমার বুক ব্যথা হতো। বুক ব্যথা হওয়ার কিছুদিন পর বিছানায় নড়তে পারি না। এই বিষয়গুলো আমার মাকে জানাই। আমার মা প্রথমে আমার কথায় কান দেয় না। তার কিছুদিন পর থেকে আমি শুধু শুধু রেগে মেগে লাল হয়ে যেতাম। তারপর মা বিষয়গুলো গুরুত্ব দেয়। তারপর নানাকে দিয়ে এক কবিরাজের কাছে নিয়ে যায়। যখন কবিরাজের বাড়ির কাছাকাছি চলে যাই তখন আমার হুট করে রাগ উঠে যায়। আমি আর কবিরাজের বাড়িতে যেতে চাই না, কিন্তু আমার নানা জোর করে ধরে নিয়ে যায়। কবিরাজ বাড়ির ভেতরে যাওয়ার পর আর কোনো সমস্যা হয় না। কবিরাজ বসে, আমিও বসি। কবিরাজ যখন তার সামনে জিন হাজির করতে যায় তখন হুট করে আমার শরীরে ভর করে। আমি এত স্পিডে ঘাড় নাড়াতে থাকি যে ঘাড় যেন ছিঁড়ে পড়ে যাবে। তারপর এই অবস্থা দেখে কবিরাজ একটি দোয়া পড়ে ফু দেয়। তখন আমার শরীর আর নড়ে না।
তারপর আমার নানু জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে, কিন্তু সে কিছু বলে না। কিছুক্ষণ পর আবার শরীর নড়া শুরু হয়। কবিরাজ আর কোনো উপায় না পেয়ে তার ওপর নিয়ে নেয় জিনকে। তারপর কবিরাজের ভিতরে সে জিন গিয়ে প্রথমে অনেক জোরে জোরে হাসে, তারপর বলে, কিরে আমাকে চিনোস নাই? আমি তো পাকিস্তান আমল থেকেই থাকি।